যারা ভূত কি জানেন না তাদের বলছি, ভূত হচ্ছে এমন একটি অশরীরী আত্মা যাকে দিনের বেলা দেখা যায় না রাতের বেলাতেও, তবে অনুভব করা যায়। যারা ভীষণ চমকে উঠেছেন তারা নড়বেন না, কারণ ইউ আর নট অ্যালন। আমি স্বাগতা, চুপ কথাতে সকলকে জানাই স্বাগত। আজ যেই ঘটনাটি তোমাদেরকে পড়ে শোনাবো সেই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদের চুপকথা পরিবারের একজন নতুন সদস্য রূপঙ্কর দেবনাথ। তোমরাও তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ভৌতিক বা অলৌকিক ঘটনা আমাদের লিখে পাঠাতে পারো আমাদের মেল আইডি chupkotha697@gmail.com বা আমাদের ফেসবুক ইনবক্সের মাধ্যমে। তাই দেরি না করে ঝটফট লিখে ফেলো তোমাদের সাথে কোনো ঘটে যাওয়া ঘটনা বা শোনা কোনো ঘটনা। ঘটনাটি শুরু করার আগে সরি, কারণ অনেকেই আমাকে লিখেছো যে গল্প কেন আসছে না। প্রচণ্ড ঠান্ডা লেগে গলার অবস্থা খুবই খারাপ ছিল, এখনও আছে, তাই তোমাদের জন্য গল্প কালেক্ট করা ছিল কিন্তু আমি রেকর্ড করতে পারিনি, সরি ফর দ্যাট। তো গল্পটি শুরু করার আগে একটা ছোট্ট কথা তোমাদের বলে রাখি। চুপকথার কাজ শুধুমাত্র মানুষের সাথে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাকে সকলের সামনে তুলে ধরা। ঘটনাগুলিকে বিশ্বাস করা সম্পূর্ণ নির্ভর করছে শ্রোতা বন্ধুদের বিশ্বাসের উপর। তাই চুপকথার ঘটনাগুলিকে এন্টারটেনমেন্ট হিসাবে শোনাই হবে বুদ্ধিমানের কাজ। তাই আজকে যেভাবেই ঘটনাটি আমাদেরকে লিখে পাঠানো হয়েছে সেইভাবেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। আমি স্বাগতা, গ্রাফিক্সের সাগ্নিক। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার, আমি রূপঙ্কর দেবনাথ। চুপকথার সকল সদস্যদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আমার আদি বাসস্থান হচ্ছে ময়মনসিংহতে। এখন আমি কাজের সূত্রে থাকি কলকাতায়। আমার স্ত্রী থাকেন ময়মনসিংহতেই। আজ যে ঘটনাটি লিখে পাঠিয়েছি সেটি ঘটেছে আজ থেকে 2 বছর আগে। তখন আমি নতুন চাকরি পেয়ে পুরান ঢাকায় বাসা নিয়েছিলাম। যেদিন বাসা নিই, বাসায় ঢোকার আগে একটি বয়স্ক ভদ্রলোকের সাথে দেখা হয় এবং তিনি আমার হাত ধরে হঠাৎ বলেন, এই বাসায় উঠেছেন? আমি তখন বললাম, হ্যাঁ, কেন বলুন তো? তখন ভদ্রলোক ফিসফিস করে আমাকে বলেন, সাবধানে থাকবেন, আপনি কিন্তু একা নন। ভদ্রলোকের কথা কিছু বুঝতে না পেরে বাসায় ঢুকে গেলাম। জিনিসপত্র গোছাতে গোছাতে প্রায় রাত হয়ে গেল। তাই গেটে তালা দিয়ে হোটেলে গেলাম ভাত খেতে, কারণ রান্নার জিনিসপত্র কিছু আনাও হয়নি, ঠিকমতো গোছানোও হয়নি। তো তাই জন্য খেতে তো হবে, সেই হিসাবে আমি চলে গেলাম ভাত খেতে হোটেলে। তখন মনে হলো যে স্ত্রীকে একটা ফোন দিই, নিশ্চয়ই চিন্তা করছে, সকাল থেকে একবারও ফোন করা হয়নি। তাই পকেটে হাত দিয়ে যখন ফোনটা বার করতে গেলাম তখন দেখলাম যে পকেটে ফোনটা নেই। কি আশ্চর্য! ফোনটা যতদূর মনে পড়ে নিয়েই তো বের হলাম, কোথায় গেল? এই ভেবে আশেপাশে বিভিন্ন জায়গায় ফোনটা খোঁজার চেষ্টা করলাম, কিন্তু ফোনটা পেলাম না। বাধ্য হয়ে হোটেলের ফোন থেকে আমার নাম্বারে ফোন দিলাম। 2টা রিং বাজতেই ওপাশ থেকে একটি নারী কণ্ঠ ভেসে এলো, ইউ আর নট অ্যালন। তারপর লাইনটা হঠাৎ কেটে গেল। তারপরেও আবার কয়েকবার চেষ্টা করলাম কানেক্ট করার জন্য, কিন্তু কানেক্ট করতে পারলাম না। বুঝলাম ফোনটা হয়তো হারিয়ে গেছে। মন খারাপ করে বাসায় ফিরলাম। স্ত্রীকে যে জানাবো ঠিকঠাক পৌঁছে গেছি তাও হলো না, নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করবে। এই ভাবতে ভাবতে ঘরে ঢুকে পড়লাম, আর ঢুকে একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে পড়লাম যে টেবিলের ওপরই ফোনটা রাখা আছে। ভয়ে ভয়ে রান্নাঘর, টয়লেট, বারান্দা, স্টোররুম, শেষ পর্যন্ত বিছানার নিচটাও খুঁজে দেখলাম, কেউ কোথাও নেই। কিন্তু কেউ যে ছিল টের পেলাম যখন মশারির ভিতরে ঢুকে লাইট বন্ধ করে বিছানায় মাথাটা রাখলাম। বিছানায় মাথাটা রাখতেই মনে হলো কে যেন ঘরের ভিতর হাঁটছে। ওর নিঃশ্বাসের শব্দ, এমনকি গলার খাঁকরিও শুনতে পেলাম খুব ভালোভাবে। সাহস করে লাইটটা জ্বালাতে পারছিলাম না, মনে হচ্ছিল লাইটটা জ্বালালেই হয়তো কাউকে দেখে ফেলবো। কিন্তু কেউ একজন যখন মশারি
তুলে ভেতরে ঢোকার চেষ্টা করতে লাগলো, তখন আর থাকতে না পেরে লাইটটা জ্বালিয়ে ফেললাম। লাইটটা জ্বালিয়ে আমি অবাক হয়ে গেলাম। কেউ কোথাও নেই, কিন্তু আমি যে এটা ফিল করলাম যে কেউ আছে, কেউ হাঁটছে, তাহলে সে কোথায়? সঙ্গে সঙ্গে স্ত্রীকে ফোন দিয়ে ঘুম ভাঙালাম, আর স্ত্রীকে বললাম, তুমি আর দেরি করো না, কাল সকালেই চলে আসো। এই ভেবে ভয়ে ভয়ে সেই দিন সারা রাত লাইট জ্বালিয়েই বসে রইলাম। সকালে অফিসে যাওয়ার পথে বাড়িওয়ালাকে চাবিটা দিয়ে পড়লাম, আমার স্ত্রী এলে যেন দিয়ে দেওয়া হয়। বেলা তখন 11টা। তখন স্ত্রী ফোন করলো, এই শুনছো, আমরা চলে এসেছি, খুব সুন্দর বাসা নিয়েছো। আমি শুনে বললাম, বাসা পছন্দ হয়েছে? তখন স্ত্রী বলল, হবে না? আমি তখন বললাম, বাহ, বাসা চিনতে কোনো সমস্যা হয়নি তো? না না, রাস্তা তো খুব সোজা। আচ্ছা শোনো, বাসায় কিছু নেই তো আমরা খাবো কি? তখন আমি বললাম, আমরা আজকে বাইরে খাবো, আমি আধ ঘন্টার মধ্যেই আসছি, তুমি ওয়েট করো। বাসায় এসে দেখি গেটে তালা। ভাবলাম মনে হয় ছেলেটার খিদে পেয়েছিল, তাই হয়তো ওকে বাইরে নিয়ে গিয়ে খাওয়ানোর জন্য তাকে বাইরে নিয়ে গেছে, ওরা বাইরে গেছে। বাড়িওয়ালার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, লাবণ্য কি চাবি নিয়ে গেছে? বলে রাখি, লাবণ্য হচ্ছে আমার স্ত্রীর নাম। আমি বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে লাবণ্য কি চাবি নিয়ে গেছে? তখন বাড়িওয়ালা আমার কথা শুনে অবাক হয়ে যায়। লাবণ্য? লাবণ্য এসেছে নাকি? কই, চাবি নিতে আসেনি তো। ওইটা শুনে আমি কেমন অবশ হয়ে গেলাম। এসব কি হচ্ছে? পকেট থেকে ফোন বের করে স্ত্রীকে তখনই ফোন করলাম ওখানে দাঁড়িয়ে। তখন স্ত্রী আমার ফোনটা ধরে বলল, হ্যালো, তুমি কোথায়? আমার স্ত্রী বলছেন, আমি তো এখনও ময়মনসিংহতেই, সকালের বাসের টিকিট পাইনি, আর মোবাইলে রিচার্জ নেই যে তোমাকে ফোন করে জানাবো। এখন জাস্ট বাস স্ট্যান্ডে যাচ্ছি, দুপুরের বাসে আসবো। তখন আমি বললাম যে ঠিক আছে, ঢাকায় পৌঁছে ফোন দিও। ফোনটি কথা বলেই ফোনটা আমি রেখে দিলাম। সব কিছু যেন কেমন আবোল তাবোল লাগছিল। বাড়িওয়ালা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কিছু সমস্যা হয়েছে? বলতে পারো। তখন আমি বাড়িওয়ালাকে বললাম যে না না, কিছু হয়নি, আমি ঠিক আছি, সব কিছু ঠিক আছে বলে মাতালের মতো টলতে টলতে অফিসে চলে গেলাম। কিছুতেই কাজে মন দিতে পারছিলাম না, কীরকম গা গোলা ছিল, একটু জ্বর জ্বরও লাগছিল। স্ত্রীকে নিয়ে যখন বাসায় ফিরলাম তখন অলরেডি সন্ধে পেরিয়ে গেছে। স্ত্রী হাত মুখ ধুয়ে রান্নায় লেগে গেল, আর আমি আমার ছেলের সাথে খেলায় মেতে উঠলাম। রান্না হতে বেশি সময় লাগলো না, কারণ আমার স্ত্রী রান্নাটা খুব বেশ ভালোই জানতো আর খুব তাড়াতাড়ি রান্না করতো। তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। ওরা বেশ টায়ার্ড ছিল, তাই আর বেশি রাত করিনি। আর আমার উপর দিয়েও সারা সকাল থেকে কম ধকল যায়নি। শুতেই সাথে সাথে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ ভীষণ একটা ঠান্ডা হাত গায়ের উপর পড়তেই ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি দুটো জল জল করছে চোখ আমার দিকে তাকিয়ে হাসছে, ওর নিঃশ্বাস আমার গায়ের ওপর পড়ছিল। চিৎকার করে লাইটটা জ্বালালাম। আমার চিৎকার শুনে আমার স্ত্রীও ঘুম থেকে উঠে পড়ল। আমার স্ত্রী আমাকে বলল, কি হয়েছে, তুমি এরকম চিৎকার করে উঠে পড়লে কেন? কি হয়েছে, কিছু স্বপ্ন দেখেছো? তারপর আমি হন্ততন্ত হয়ে চারদিক খোঁজাখুঁজি করলাম, ঘরটা পুরো খুঁজলাম, কিন্তু কেউ কোথাও নেই। বিছানার চারদিকে কেউ নেই। আমি টয়লেট রুম, এমনকি স্টোর রুম সব কিছু খুঁজলাম, কিন্তু কেউ কোথাও তখন ছিল না। আমার এরকম অবস্থা দেখে আমার স্ত্রী খুব ভয় পেয়ে গেছিল। আমাকে জল দিল, প্রচণ্ড পরিমাণে ঘামছিলাম তখন, বাতাস করে তারপরের দিন ঘুমিয়ে পড়লাম। এবং পরের দিন সকালে স্ত্রীর কাছে কিছু গোপন না করে সমস্ত ঘটনাটা বললাম, যে এখানে আসা থেকে কি কি ঘটনা আমার সাথে ঘটছে সমস্তটা আমি আমার স্ত্রীকে বললাম। সব কথা শুনে আমার স্ত্রী আমাকে বললেন, না না, এখানে তোমাকে থাকতে হবে না, আমার মনে হয় এখানে কিছু সমস্যা আছে।
তারপরেই বাড়িওয়ালার সাথে কথা বলে আমরা ওই বাড়িটা ছেড়ে দিলাম। আমি বলে রাখি যে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই বাড়িতে কিছু ঘটনা আছে নাকি, কেন আমার সাথে আসা থেকে এরকম ঘটনাটা ঘটছে। বাড়িওয়ালা কোনো রকম কোনো কথা এই ব্যাপারে আমাদেরকে জানাননি। এমনকি ওখানকার পাশাপাশি লোকেদেরকেও জিজ্ঞাসা করেছিলাম যে কিছু ঘটনা ঘটেছিল নাকি কোনো দিনও, অতীতের কোনো ঘটনা। কেউ কিছু আমাদেরকে বলতে চায়নি, আদৌ বলতে চায়নি, না জানা ছিল না, না কি ইগনোর করেছে, সত্যি আমরা এগুলো জানি না। তাই বেশি না ভেবে আমরা ওই বাড়িটিকে ছেড়ে দিয়ে অন্য বাড়িতে চলে যাই। অন্য বাড়িতে যাওয়ার পরে আর এরকম কোনো কিছু ঘটনা ঘটেনি। আমি এখন কলকাতাতেই থাকি কাজের সূত্রে, এখন কলকাতায় চলে এসেছি আমার স্ত্রীকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। এখন আমরা খুব ভালো আছি। এই ছিল আজকের ঘটনা। যদি ভালো লাগে তাহলে ঘটনাটি চুপ কথায় পড়ে শুনিও। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি শুরু করার আগেই একটা কথা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ইউ আর নট অ্যালোন, উই আর নট অ্যালোন। ঠিকই তাই। আমরা কোথাও যদি একা যাই, সত্যি কি আমরা একা যাচ্ছি? এই যে তুমি এখন ঘটনাটি যে শুনছো, তুমি কি একা শুনছো নাকি তোমার সাথে কেউ আছে? এই যে আমি তোমাদেরকে আজকে ঘটনাটা শোনাচ্ছি, আমি কি সত্যি একাই তোমাকে শোনাচ্ছি নাকি আমার সাথে কেউ আছে যে এই ঘটনাটি শুনছে তোমার সাথেও? সেটি আজকে প্রমাণ হলো এই ঘটনাটির মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ রূপঙ্কর দা। এত ভালো একটি ঘটনা, একটি মানে ভয়াবহ একটি ঘটনা আমাদেরকে শোনানোর জন্য, আমাদেরকে পাঠানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। আমার শ্রোতা বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের সাপোর্ট আমাদের ইন্সপিরেশন। এইভাবেই পাশে থেকো, সাপোর্ট করতে থেকো এবং নতুন নতুন ঘটনা আমাদের লিখে পাঠিও যাতে তোমাদেরকে শোনাতে পারি। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ঘটনায়। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো এবং সাবধানে থেকো।